ও আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে ভাই, শুরু করি। বিসমিল্লাহ। Very good, thank you. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله আমাদের সকলের ইহকালীন জীবনকে কল্যাণময় করুন এবং পরকালীন জীবনকে কল্যাণময় করুন। আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, বাংলাদেশের উপর আপনার বিশেষ রহমত বরকত দান করুন। ইয়া আল্লাহ, আজকে এই ভবন উদ্বোধনের মধ্য দিয়ে MR এর যে অগ্রযাত্রা শুরু হলো, সেই যাত্রাকে শুভ করুন এবং পূর্ণাঙ্গ সাফল্য দান করুন। এর সকল অর্গানগুলোকে আল্লাহ শক্তিশালী করে দিন, সক্ষম করে দিন। ইয়া আল্লাহ, বাংলাদেশের অর্থনীতি, প্রশাসন, প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে দিন। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানসমূহকে সুশৃঙ্খল, শক্তিশালী, সক্ষম করে দিন। ইয়া আল্লাহ, দেশ থেকে দারিদ্র, দুর্নীতি, অন্যায় দূর করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে দেশ গঠন সমৃদ্ধির অগ্রযাত্রা শুরু হয়েছে, সবাই মিলে সেই সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের দেশের সকল খাতগুলোকে শক্তিশালী করে দিন। আমাদের এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষগণ, শহীদানগণ এবং সাম্প্রতিক বিপ্লবে যে ছাত্র জনতার আত্মদান তা কবুল করুন। ইয়া আল্লাহ, সকলকে জান্নাতবাসী করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم آمن أوطاننا وسائر أوطان المسلمين برحمتك يا أرحم الراحمين. আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ভবন উদ্বোধন শেষে এই মিলনায়তনের দিকে রওনা হয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ অনুমতি নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। সম্মানিত সুধীবৃন্দ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী; ডক্টর আহসান এইচ মনসুর, সম্মানিত গভর্নর বাংলাদেশ ব্যাংক ও চেয়ারম্যান MRA পরিচালনা বোর্ড; জনাব নাজমা মোবারক, সম্মানিত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। মঞ্চে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি শামীম আহমেদ এবং আমি নীলুফার জাহান। আজকের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে। সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA এর নতুন ভবন শুভ উদ্বোধনের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার সম্মানিত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, MRA পরিচালনা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারক, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা হতে আগত অতিথিবৃন্দ, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণ, MRA কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আপনারা যারা ভার্চুয়াল সংযোগে আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ সকাল। ক্ষুদ্র ঋণ যে আজ একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, এর পেছনে রয়েছেন একজন স্বপ্নদ্রষ্টা, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রামে মাত্র 8 জন নারীকে ঋণ দিয়ে শুরু হয়েছিল ক্ষুদ্র ঋণের যে নতুন অধ্যায়, তা আজ রূপ নিয়েছে একটি বিশ্বব্যাপী অর্থনৈতিক আন্দোলনে। শুরুতে তুলনামূলকভাবে কম সংখ্যক NGO নিজেদের বিভিন্ন সুদের হার ধাপে ধাপে কমিয়ে ক্রমহ্রাসমান স্থিতি পদ্ধতিতে সর্বোচ্চ 24% এবং গ্রাহক সঞ্চয়ের ন্যূনতম সুদ হার 6% নির্ধারণ করা সহ গ্রাহক স্বার্থ রক্ষা ও পরিচালন ব্যয় হ্রাসে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। উন্নয়ন কার্যক্রমে USAID-র অর্থায়ন বন্ধের নেতিবাচক প্রভাব মোকাবেলায় MRA-র আওতাধীন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর সামাজিক কার্যক্রমের ব্যাপ্তি বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরুর দিকে বৈদেশিক তহবিলের উপর অধিক নির্ভরশীল হলেও বর্তমানে তা দেশীয় উৎস, প্রধানত গ্রাহক সঞ্চয় এবং প্রতিষ্ঠানগুলোর ক্রমপুঞ্জীবিত উদ্বৃত্তের উপর নির্ভরশীল। জুন 2024 ভিত্তিক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মোট তহবিল 1,80,000 কোটি টাকার মধ্যে গ্রাহকের সঞ্চয় 38% এবং পুঞ্জীবিত উদ্বৃত্ত 34%, 0.22% অর্থাৎ 60% বৈদেশিক উৎসের অবদান, যা অতি নগণ্য। এতৎসত্ত্বেও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর তহবিল ঘাটতির কারণে বিদ্যমান গ্রাহকদের চাহিদামতো ঋণ প্রদান কিংবা নতুন গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তহবিলের এই সংকট মোকাবেলায় বিধিবিধান সংশোধন করে
অধিক হারে সঞ্চয় গ্রহণ, বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার হতে তহবিল সংগ্রহ এবং বিদেশি উৎস হতে ঋণ গ্রহণের পথ উন্মুক্ত ও সহজীকরণের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। তবে প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য স্বল্প সুদের তহবিলের ব্যবস্থা গ্রহণের জন্য আজকের মাননীয় অতিথিবৃন্দের নিকট সেক্টরের পক্ষ থেকে সবিনয়ী আবেদন রাখছি। সম্মানিত সুধী, অবৈধ ক্ষুদ্র ঋণ পরিচালনা রোধ এবং প্রান্তিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো ঢাকা কেন্দ্রিক একটি অফিস দিয়ে রেগুলেট করা বাস্তবে কঠিন। ফলে বিভাগীয় পর্যায়ে অফিস স্থাপন এবং বিদ্যমান জনবল কাঠামোর সম্প্রসারণ এমআরের জন্য আজ অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়াবদ্ধ সংস্কারের অংশ হিসাবে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে ক্ষুদ্র ঋণ খাতের সক্ষমতা বৃদ্ধি, খাতভিত্তিক গবেষণা এবং ক্ষুদ্র ঋণের উপর প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী দেশি বিদেশি সকলের চাহিদা পূরণ সম্ভব হবে বলে আমরা আশা করছি। বর্তমান বাস্তবতার নিরিখে বিদ্যমান আইনের একটি সংশোধনী প্রস্তাব এবং নতুন জনবল সৃষ্টির প্রস্তাব ইতিমধ্যে এমআরএ পরিচালনা বোর্ড অনুমোদন করেছে, যার চূড়ান্ত অনুমোদন এবং আলোচ্য প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটে আধুনিক সকল সুযোগ সুবিধা যোগ করে বড় পরিসরে স্থাপনের নিমিত্তে সরকারের পূর্বাচল কিংবা অন্যান্য প্রকল্পে একটি উপযুক্ত জায়গা বরাদ্দের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমি আবেদন রাখছি। সম্মানিত সুধী, আমরা বিশ্বাস করি আজকের এই ঐতিহাসিক দিনটি কেবল একটি ভবন উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি যাত্রার নতুন অধ্যায়, একটি প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতির প্রকাশ এবং ক্ষুদ্র ঋণকে কেন্দ্র করে গড়ে ওঠা মানবিক অর্থনীতির প্রতি রাষ্ট্রীয় অঙ্গীকারের দৃপ্ত বহিঃপ্রকাশ। পরিশেষে আজকের এই শুভক্ষণে উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রেরণা প্রদানের জন্য মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। সুধীবৃন্দ, এবারে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশের ক্ষুদ্র ঋণ আজ বিশ্বব্যাপী সুপরিচিত একটি আর্থিক খাত। ৮০-র দশকে জোবরা গ্রামে শুরু হওয়া প্রকল্পের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সাফল্যই মূলত দেশের অসংখ্য এনজিও, এমএফআই কে তাদের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি ক্ষুদ্র ঋণ সেবা প্রদানে উৎসাহী করে তোলে। ফলে ৯০-এর দশকে দেশের বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র ঋণ খাত গ্রাহক সংখ্যা ও সেবার পরিধি বিবেচনায় বিশাল আকার ধারণ করে। কিন্তু সেক্টরটি রেগুলেশনহীন থাকায় এই বিশাল ও বৈচিত্র্যময় খাতের গ্রাহক স্বার্থ রক্ষা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এই খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন ২০০৬-এর মাধ্যমে সরকার ২০০৬ সালে প্রতিষ্ঠা করে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ। ক্ষুদ্র ঋণ খাতে উক্ত একই বছর আরও একটি অভাবনীয় সুসংবাদ পায় বাংলাদেশ। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে সমাজের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও শান্তি প্রতিষ্ঠার মতো দুঃসাধ্য কাজটি করতে পারার কৃতিত্বের জন্য ২০০৬ সালের অক্টোবরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংককে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এমআরএ ক্ষুদ্র ঋণ খাতকে কার্যকর ও বিচক্ষণ রেগুলেশনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশ তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি ও উদ্যোক্তা সৃষ্টির মিশনকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমআরএ এর সনদপ্রাপ্ত ৭১৪টি প্রতিষ্ঠানের মার্চ ২০২৫ ভিত্তিক গ্রাহক সংখ্যা ৪,২৯,০০,০০০, যার ৯১% নারী। বর্তমানে এই বিপুল কর্মযজ্ঞের মূলে এমআরএতে নিয়োজিত আছে একটি পরিচালনা বোর্ড,
ও 149 জন কর্মকর্তা কর্মচারী এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানসমূহের 2,31,000 জনবল। প্রতিষ্ঠার পর মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রথমে বাংলাদেশ ব্যাংকে এবং পরবর্তীতে ভাড়াকৃত ভবন ও ডিএফআইডির অর্থায়নে অর্জিত ফ্লোরে কার্যক্রম পরিচালনা করে। ক্ষুদ্র ঋণ সেক্টরের উন্নয়নের লক্ষ্যে এমআরএ ইতোমধ্যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বিধিমালা 2010, আমানতকারী নিরাপত্তা তহবিল বিধিমালা 2014 এবং ক্ষুদ্র ঋণ তথ্য বিধিমালা 2020 প্রণয়ন করে। তাছাড়া ক্ষুদ্র ঋণের সার্ভিস চার্জের সর্বোচ্চ সীমা ও সঞ্চয়ের ন্যূনতম সুদহার নির্ধারণ, নারী ক্ষমতায়ন, অর্থায়নকারী প্রতিষ্ঠানের স্বার্থে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণযোগ্যতা নির্ধারণ সহ সেক্টরকে কার্যকর করার লক্ষ্যে 2006 সাল হতে এ পর্যন্ত 81টি সার্কুলার জারি করে। এমআরএ তার 15টি প্রশাসনিক ইউনিটের মাধ্যমে সনদ প্রদান ও বাতিল, নীতিমালা সহ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে অনুমোদন প্রদান, আইনি পদক্ষেপ গ্রহণ, অনসাইট ও অফসাইট মনিটরিং, ক্ষুদ্র ঋণ সেক্টরের তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা, গবেষণা, গণশুনানি, ব্যাংক, এমএফআই লিঙ্কেজ, মানব সম্পদ উন্নয়ন, বিদেশি সংস্থার সাথে যোগাযোগ, এমএফসিআইবি স্থাপন, জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমে সম্পৃক্ত হওয়া সহ নানাবিধ কাজ করে যাচ্ছে। এমআরএ কার্যক্রম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার জনবল বৃদ্ধি ও নিজস্ব প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছিল। এরূপ চাহিদার প্রেক্ষিতে এমআরএ সরকারের নিকট হতে আগারগাঁও প্রশাসনিক এলাকায় 10 কাঠা জমি বরাদ্দ পায়। পরবর্তীতে উক্ত জমিতে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে 2021 সালে নিজস্ব অর্থায়নে 16 তলা ভবন নির্মাণের কাজ শুরু করে, যার নির্মাণ কাজ এপ্রিল 2025-এ সমাপ্ত হয়। ভবনটির শুভ উদ্বোধনে ক্ষুদ্র ঋণের অগ্রদূত ও মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সদয় সম্মতি ও তার উপস্থিতি ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে এমআরএ তথা ক্ষুদ্র ঋণ সেক্টরকে সম্মানিত করেছে। এখন বিশেষ অতিথির বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব নাজমা মোবারক, সম্মানিত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উপস্থিত রয়েছেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার মাননীয় বিশেষ সহকারী। উপস্থিত রয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর, গভর্নর বাংলাদেশ ব্যাংক। আরও উপস্থিত আছেন আমাদের মাঝে ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। সম্মানিত আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভ সকাল। বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধের বীর শহীদগণকে, গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি জুলাই বিপ্লবের স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে। শ্রদ্ধা জ্ঞাপন করছি জুলাই বিপ্লবে আহত এবং এ বিপ্লবে অংশগ্রহণকারী সকলের প্রতি। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি, যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রবর্তন করেছেন এবং এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের আর্থিক মুক্তির পথ সুগম করেছেন। সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ার একটি কার্যকর পদ্ধতি হিসেবে ক্ষুদ্র ঋণ মডেল এখন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, এশিয়া থেকে শুরু করে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স সহ
পশ্চিমা দেশেও এর বিস্তৃতি লাভ করেছে। আমরা সকলেই অবগত রয়েছি যে বাজারমুখী পুঁজিবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা উৎপাদন সর্বোচ্চকরণের জন্য সহায়ক হলেও এতে মানব কল্যাণ সর্বোচ্চকরণের নিশ্চয়তা পাওয়া যায় না। ক্ষুদ্র ঋণের এই মডেল বাজার ব্যবস্থায় উপেক্ষিত অগণিত দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে, বিশেষত নারীদের ঋণ প্রাপ্তির অধিকার ও আর্থিক অন্তর্ভুক্তির মূলধারায় সম্পৃক্ত করেছে। মাননীয় প্রধান উপদেষ্টার এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নিজেও তার গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন, যা বাংলাদেশের আপামর জনগণের জন্য এক অভাবনীয় গৌরব বয়ে এনেছে। সম্মানিত সুধীমণ্ডলী, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মৌলিক অবদানকে বিবেচনায় নিয়ে সরকার ক্ষুদ্র ঋণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সুশাসন ভিত্তিক কাঠামোর আওতায় আনার প্রয়োজনীয়তা অনুভব করেছে। ক্ষুদ্র ঋণ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই বাংলাদেশ সরকার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন 2006 প্রণয়ন করেছে এবং এর আওতায় মূলত প্রতিষ্ঠিত হয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, যার মূল উদ্দেশ্য হলো একটি জবাবদিহিমূলক ক্ষুদ্র ঋণ খাত গড়ে তোলার মাধ্যমে দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়নে কার্যকর অবদান রাখা। ক্ষুদ্র ঋণ ব্যবস্থার প্রবর্তক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিজস্ব নতুন ভবন উদ্বোধন বাংলাদেশের ক্ষুদ্র ঋণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আমরা এই ভবনটিকে শুধু একটি প্রশাসনিক অবকাঠামো হিসেবে নয়, বরং একটি সম্ভাবনার কেন্দ্র হিসেবে বিবেচনা করি, একটি নীতি অবকাঠামো হিসেবে বিবেচনা করি, যেখানে নীতি নির্ধারণী নির্দেশনা, মানব সম্পদ উন্নয়ন এবং আর্থিক ন্যায় বিচার একত্রে বিকশিত হবে। গবেষণা, তথ্য প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ, মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন, তত্ত্বাবধান, আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ এবং নীতি নির্ধারণীর দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে এমআরএ এই ক্ষুদ্র ঋণ খাতকে আরও দক্ষ, সুসংগঠিত, কার্যকর এবং টেকসই করে তুলবে এই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, বর্তমান বৈশ্বিক এবং দেশীয় প্রেক্ষাপটে যে অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ আমরা মোকাবেলা করছি সে প্রেক্ষিতে একদিকে যেমন রাজস্ব আয় বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা উন্নয়নের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তেমনি সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সম্পদের ন্যায্য বন্টনও সমানভাবে জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্য অর্জনের জন্য ক্ষুদ্র ঋণ খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ খাতকে টেকসই করতে হলে এর ভবিষ্যতের বিকাশের পথকে আরও সুগম করতে হবে, আরও মসৃণ, নিরবচ্ছিন্ন করতে হবে। এ বাস্তবতায় ক্ষুদ্র ঋণ জগতের একটি কার্যকর প্রশাসনিক ও নীতিগত দিক নির্দেশনার কেন্দ্রস্থল হিসেবে নতুন ভবনটি নিঃসন্দেহে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। সবশেষে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সকল কর্মকর্তা, সংশ্লিষ্ট নির্মাণ ও প্রকৌশল দলের সদস্যবৃন্দ এবং আয়োজন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধান উপদেষ্টা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবময় ও মহিমান্বিত করেছেন। তার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করেছে, তাদের প্রতিও জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি, বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর এবং এমআরএ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহসান এইচ মনসুর। শুভ সকাল সবাইকে। প্রথমেই আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেব যে আমি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির পক্ষ থেকে ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাই এখানে আসার জন্য। আমি জানি যে ওনার একটা দুর্বলতা আছে এই ক্ষুদ্র ঋণের প্রতি এবং সেটাকেই আমরা একটা এক্সপ্লয়েট করেছি, ওনাকে এখানে নিয়ে এসেছি এবং উনি যে আসছেন সেই জন্য আমরা কৃতজ্ঞ। আমরা জানি যে মাইক্রো ক্রেডিট হাঁটি পাপা করে আজকে অনেক দূরে গিয়েছে। বর্তমানে আমাদের ব্যাংকিং খাতের প্রায় 10% স্থান সমপরিমাণ অ্যাসেট আছে মাইক্রো ক্রেডিট সেক্টরে এবং সবচেয়ে বড় কথা যেটা, ব্যাংকিং খাতে যে জায়গাগুলোতে দুর্বলতা, মাইক্রো ক্রেডিট খাতে কিন্তু সেই জায়গাগুলোতে শক্তিশালী একটা অবস্থান আছে। কীরকম আমরা যদি দেখি,
যেখানে সদস্যদের সঞ্চয় সেটা কিন্তু বেড়ে এখন ৬৮,০০০ কোটি টাকার উপরে, একটা বিশাল একটা পর্যায়ে। আমরা যদি দেখি পুঞ্জীভূত উদ্বৃত্ত অর্থাৎ সেভিংস যেটা ক্রমান্বয়ে অ্যাকিমুলেট করা হয়েছে, অর্থাৎ যেটা পুঁজিতে পরিবর্তিত হয়েছে, সেটার পরিমাণ কিন্তু বেড়ে বেড়ে এখন এটা ৬১,০০০ কোটি টাকার উপরে আছে। হ্যাঁ, প্রফিট সারপ্লাসগুলো অ্যাকুমুলেট করেই তো হয়েছে পুঞ্জীভূত। তো এই যে সঞ্চিত যেটা বাড়লো, এটা কিন্তু আমরা আমাদের ব্যাংকিং খাতে কিন্তু এই জিনিসটা আমরা পরিলক্ষণ করি না। তো এমএফএসের এটা একটা বিশাল, আমি বলবো বড় অর্জন, যে তারা দুটো জায়গায় নিজেদের সঞ্চয় এবং উদ্বৃত্ত দিয়েই কিন্তু তারা নিজেদেরকে গড়ে তুলছে। এখন কিন্তু সেই পরনির্ভরতা নাই। এখন কিন্তু আমরা এই খাতে বিদেশি সাহায্য অনুদান নাই বললেই চলে। কতখানি আমার আলাদা আছে, আমি যদি দেখি দাতা তহবিল মাত্র ৩,০০০ কোটি টাকার মতো। তো এটা খুবই নগণ্য আমাদের যে টোটাল অ্যাসেট বেস। কারণ এই খাতটা অনেক দূরে গিয়েছে, সামনে আরও যাবে, তাতে কোনো সন্দেহ নেই, এবং নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে যাচ্ছে, সবচেয়ে বড় কথা সেখানে। তবে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ নাই সেটা তো হতে পারে না। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বাড়ছে, সেখানে কিন্তু আগের মতো এখন শুধু মাইক্রো ক্রেডিটই অপারেট করবে, পদচারণা করবে, সেটা আমরা ভাববো না। এখানে এখন আমরা দেখতে পাচ্ছি এজেন্ট ব্যাংকিং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। মাইক্রো ক্রেডিটের শাখা আছে ২৬,০০০ কোটির মতো, এজেন্ট ব্যাংকিংয়ের শাখা অলরেডি ২০,০০০ ছাড়িয়েছে, এবং খুব দ্রুতই এটা ২৬,০০০ ছাড়িয়ে যাবে আমার ধারণা। তো এইখানে একটা কম্পিটিশন শুরু হচ্ছে, হেলদি। আমরা চাই কম্পিটিশন হোক, আমরা চাই ভোক্তা এখানে উপকৃত হবে, স্বল্প সুদে ঋণ পাবে, কিন্তু এটা একটা চ্যালেঞ্জও ক্রিয়েট করছে। এরপরে আসছে আবার মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, ন্যানো লোন, এখানেও কিন্তু আমরা একটা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, যারা ক্ষুদ্র ঋণের সাথে প্রতিযোগিতা করবে এবং একটা সুদৃঢ় অবস্থানে থাকতে পারবে। আমরা আরও দেখছি যে ডিজিটাল ব্যাংক যখন আসবে, তারাও কিন্তু এই ম্যাক্রো ক্ষুদ্র ঋণের দিকেই যাবে প্রথম দিকেই। তো এই জায়গাতে কম্পিটিশন হবে। আমাদের গ্রামীণ অর্থনীতি এটা বড় হচ্ছে, সেখানে এখন ফর্মাল সেক্টরের পদচারণা অনেক বেশি বাড়ছে, বাড়বে, কম্পিটিশন হবে। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে হবে। আমি যেটা আগেও ওনাদেরকেও বলেছি, এমআরএর থ্রুতেও বলছি, যে সামনের দিনগুলোতে টেকনোলজিক্যাল চেঞ্জ না আনতে পারলে মাইক্রো ফাইন্যান্সগুলোর জন্য কিন্তু একটা দুর্দিন চলে আসতে পারে। আমরা আগে থেকেই সেই ব্যাপারে প্রস্তুতি নেবেন আপনারা, সেটা চাই। আমরা চাই আপনাদেরকে সুন্দরভাবে রেগুলেট করতে, যাতে সেই প্রস্তুতির পদক্ষেপ হিসাবে আপনারা নিজেদেরকে সুসংগঠিত করতে পারেন এবং সেইভাবে চালিয়ে নিতে পারবেন। রেগুলেটরি সাইডটা আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির থ্রুতে খুব সুন্দরভাবে, নিপুণভাবে আমরা পুনর্বিবেচনা করছি। এখানে কনসলিডেশন হবে এই খাতে, ১১০০ ইনস্টিটিউশন হয়তো থাকবে না, কনসলিডেশন হবে ব্যাপকভাবে। সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং যারা স্টেক হোল্ডার তাদেরকেও নিতে হবে। কম্পিটিটিভ এনভায়রনমেন্টে টিকে থাকা একটা চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জটা ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কমন, সাধারণ লোকের জন্য এটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমরা যেটা করতে যাচ্ছি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি সাইটটাকে আমরা পুরোটাই বিবেচনা করছি। নতুন আইনের খসড়া করা হয়েছে, সেটাকে সরকারের কাছে উপস্থাপন করা হবে, এবং সেখানে অনেকগুলোই রেগুলেটরি ফাংশনস আমরা নিয়ে আসছি, যেগুলো যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঠিক পরিচালনার জন্য একেবারেই প্রয়োজনীয়, সেগুলোকে আমরা নিয়ে আসছি। এগুলো ছিল মিসিং এলিমেন্টস। আমরা মাইক্রো ফাইন্যান্স সিআইবি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো তৈরি করছি। বাংলাদেশ ব্যাংক এখানে সহায়তা দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকে একটা সিআইবি আছে, সেটারই আলোকেই এটাও করা হবে। উদ্দেশ্য একটাই, যেখান থেকে আমি লোন নিই না কেন, একটা ব্যাংক থেকে নেই, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন থেকে নেই, যেখান থেকে নিই না কেন, যে কোনো লোন নেওয়া হলে সেটা একটা রেজিস্ট্রিতে চলে যাবে। ফলে যেটা হবে, বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন থেকে একই ব্যক্তি বা একই পরিবার অনেক লোন নিচ্ছে এবং ঋণগ্রস্ত হয়ে পড়ছে, সেই জায়গাটার থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, একটা ট্র্যাকিং মেকানিজম ডেভেলপ করে ফেলা, এটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। আমি সর্বশেষে এটুকুই বলবো যে
মাইক্রো ক্রেডিট সেক্টরকে ফার্দার ডেভেলপ করার জন্য আমরা একসাথে কাজ করছি, এমআরএ এবং বাংলাদেশ ব্যাংক। আমরা চাই মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনসগুলো আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে অঙ্গাঙ্গিভাবে একই সাথে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে সুন্দরভাবে গড়ে উঠবে এবং আরও টেকসইভাবে সামনের দিকে এগিয়ে যাবে, সেটাই আমাদের লক্ষ্য। এই উদ্দেশ্যে আমরা একসাথে কাজ করব। এই প্রতিষ্ঠানের যেটা আজকে যেখানে আমরা শুভ উদ্বোধন হলো, সেখান থেকে আমরা একসাথে কাজ করতে পারবো। আমরা অনেক জায়গাতেই কোঅপারেশন করছি। আমরা মনে করি যে এটা আমাদের রেগুলেটরি যে ছত্রছায়া তারই একটা অঙ্গ, এবং আমরা সেখানে এই খাতকে গড়ে তোলার ব্যাপারে পুরোপুরিভাবে আমরা এগিয়ে যাব আগামীতে। ধন্যবাদ সবাইকে। এখন বিশেষ অতিথির বক্তব্য রাখছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, ক্ষুদ্র ঋণ খাতের গুণীজন, সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজকের অনুষ্ঠান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ ভবনের উদ্বোধন একটি গৌরবময় মুহূর্ত এবং এটি ক্ষুদ্র ঋণ খাতের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা বলে আমি মনে করি। আমার আগের বক্তা বলে গেছেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর উনি আমার অগ্রগামী বয়সে এবং একাডেমিক্যালি, আমি সেজন্য ওনাকে আহসান ভাই বলি। উনি মাইক্রো ক্রেডিটের যে সংস্থার যে আমাদের যে গ্রোথ এবং এটার একটা উনি তুলনামূলকভাবে দিয়েছেন। এখন আমরা বৈদেশিক দাতা তহবিল থেকে অ্যাকচুয়ালি যে অংশটা পাই সেটা অনলি 0.22%। উনি অঙ্কে বলাতে কত কোটি টাকা, এটা ব্যাপারটা বোঝা যায় না। পুরো জিনিসের মধ্যে যে আমি এটাকে করি, আমি দেখলাম ওদের তথ্য দিয়েছে, এবং এটাই আমাদের আজকে যে শক্তি আমরা যে অর্জন করেছি, এই জন্য ধন্যবাদ আমরা এবং শুভবাদ জানাই যারা মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন। তাদের এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট। আমি যখন ছাত্র অবস্থায় এবং আগে দেখেছিলাম সবসময় এটা দাতাদের সাথে উপর নির্ভরশীল ছিল। দীর্ঘদিন দেশে ছিলাম না, এই জিনিসটা বুঝতে পারিনি যে তাদের উন্নতি কতটুকু হয়েছে। আমি রিয়েলি ইমপ্রেস, এবং আরও ইমপ্রেস হয়েছি যখন আমাদের যে হেনাল যেটা বলেছে যে এই ভবনটা যেটা আমরা উদ্বোধন করতে আসলাম সম্পূর্ণ নিজেদের অর্থায়নে হয়েছে। এটাও কিন্তু চারটিখানি ব্যাপার না। এত বড় একটা বিল্ডিং নিজের পয়সা করতে পারা এবং সরকারের পয়সা না নিয়ে, এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। সেই জন্য আমি সাধুবাদ। আমরা জানি ক্ষুদ্র ঋণ শুধুমাত্র দারিদ্র্য বিমোচনের হাতিয়ার নয়, এটি আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা একটি শক্তিশালী মাধ্যম। এটি স্থানীয় অর্থনীতিতে পুঁজি সরবরাহ, উৎপাদন বৃদ্ধি এবং ভোক্তা চাহিদা সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ খাত দীর্ঘদিন ধরে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দেশের আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তার সৃষ্টি, নারীর আর্থিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটেছে। দেশের গ্রামীণ নারীরা এখন ছোট পুঁজি নিয়ে নিজস্ব আয়মুখী কার্যক্রম পরিচালনা করছে, যা পরিবার ও সমাজে তাদের অবস্থান সুদৃঢ় করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আর্থিক অন্তর্ভুক্তি। কেননা একসময় ব্যাংকিং ব্যবস্থার বাইরে ছিল, তারা এখন ক্ষুদ্র ঋণ সংস্থার মাধ্যমে মূলধারার অর্থনীতিতে যুক্ত হয়েছে। সিএমএসএমই খাতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো বিনিয়োগের মাধ্যমে স্থানীয় শিল্পগুলোকে আরও সমৃদ্ধ করছে। বর্তমানে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর বিতরণকৃত ঋণের প্রায় 40% ক্ষুদ্র উদ্যোগে খাতে বিতরণ হয়ে থাকে। দেশের অর্থনৈতিক উন্নয়নের নিরিখে এই বিষয়টি খুবই ইতিবাচক। এই খাতের কার্যক্রম সুশৃঙ্খল, জবাবদিহিতামূলক
ও টেকসই করতে এমআরএ ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। আপনারা আরও জানেন, আমি যে বাংলাদেশের যে স্বল্প উন্নত দেশ থেকে স্ট্যাটাস থেকে যে উন্নয়নের যে আমরা উত্তরণের যে সিদ্ধান্ত নিয়েছি, তাকে পরিচালনা করা এবং তার দেখাশোনা করার দায়িত্ব আমাকে দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। সেখানে এই সিএমএসি সেক্টর এবং গ্রামীণ অর্থনীতি একটা বিরাট ভূমিকা রাখবে, এবং সেইটা এই জন্য আমি মনে করি যে এই যে এমআরএর একটা বিরাট ভূমিকা রয়েছে, এবং আমরা একসাথে এই কাজটা করব, এবং সেখানে পলিসি কোঅর্ডিনেশন কোহেরেন্স ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা জানি আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি কিন্তু গ্রাম। আমরা যদিও মনে করছি যে শহরের ভিত্তিক যে অর্থনীতি সেটা অবশ্যই আছে, কিন্তু গ্রামকে আমরা কখনোই, গ্রামের অর্থনীতিকে, কৃষিকে আমরা পিছিয়ে ফেলতে পারবো না। সেখানেই এই ক্ষুদ্র ঋণের একটা বিরাট ভূমিকা রয়েছে। আরও একটা যেটা ভূমিকা রয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভনেস। আমরা কোনো সেকশনকে আমরা ফিরে আসতে পারবো না, সেই জন্য এটা বিরাট ভূমিকা পালন করবে আমাদের এই স্বল্প উন্নত দেশের থেকে উত্তরণের ভূমিকা। শুধু উত্তরণ নয়, আমরা উত্তরণের পরে কোথায় যাব সেটাও আমাদেরকে নির্দেশ ঠিক করতে হবে। উত্তরণ শুধু অনলি একটা মাইল ফলক, আমাদেরকে একটা বিশেষ জায়গায় যেতে হবে, সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবামুখী কার্যক্রমের উপর জোর দিয়ে কাজ করে যাচ্ছে। এমআরএ সরকারের সেই লক্ষ্য পূরণে সর্বাত্মক চেষ্টা করবে বলেই আমি বিশ্বাস করি। এখান থেকে পরিচালিত কার্যক্রমে দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়নে নতুন যাত্রা যোগ করবে, এবং সেই নতুন যাত্রা হচ্ছে আমরা শুধু এলডিসি থেকে উত্তরণ নয়, আমরা একটা বিশেষ জায়গায় আমরা যেতে চাই। সেটা হচ্ছে একটা ডাইভার্সিফাইড, ইনক্লুসিভ এবং অ্যাডভান্স ইকোনমি। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুশাসন, স্বচ্ছতা ও কার্যকর তদারকির মাধ্যমে ক্ষুদ্র ঋণ খাতকে যত শক্তিশালী করা যাবে, বাংলাদেশে সামাজিক অর্থনৈতিক অগ্রগতিকে তত এগিয়ে যাবে। পরিশেষে আমি এই খাতে নিয়োজিত সকল প্রতিষ্ঠান, নীতি নির্ধারক এবং বাস্তবায়নকারী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং এই কার্যক্রমে ভবিষ্যতে আরও উদ্ভাবনী ও জনবান্ধব উদ্যোগ প্রত্যাশা করছি। আমি এমআরএ সকল কর্মকর্তা, কর্মচারী ও এই ভবন নির্মাণের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, মঞ্চে উপস্থিত সুধীবৃন্দ, আমার সামনে অন্যান্য সুধীবৃন্দ, আর বিশেষ করে আমি কিছু এমএফআইয়ের নেতাদের দেখছি, তারা এমএফআই যারা আসলে ড্রাইভিং ফোর্স বিহাইন্ড মাইক্রো ক্রেডিট, তাদের আমি ক্ষুদ্র ঋণের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা বহু দেশ একসাথে ভ্রমণ করেছি। এই ক্ষুদ্র ঋণের কার্যপ্রণাম, ক্ষুদ্র ঋণের এফেক্টিভনেস, এফিকেসি এবং এটা মানুষের যে জীবনকে যে উন্নত করে তোলে একটা প্রকৃষ্ট প্রমাণ সব দেশেই আমরা দেখেছি। আর বাংলাদেশে স্পেশাল একটা মডেল কেস। মানে অনেক সময় বলা হতো যে, বিশেষ করে আমি যখন পিকেএসএফ ছিলাম তখন বলা হতো যে ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন, মানে বিশ্বমানের একটা সংস্থা। আমি মনে করি এটার দাবিদার কিন্তু আমাদের এমএফআই, তাদের কার্যক্রমের ফলে। এই যে এমআরএ প্রতিষ্ঠা, এর আগের ইতিহাস হলো, আমরা একটা কমিটি ছিলেন যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা ছিলেন, আমিও ছিলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তখন এটার নাম ছিল MRRU, মাইক্রো রেগুলেটরি রিসার্চ ইউনিট। তো সেখান থেকে 2000 সালে এই আইনটা হলো, এবং কাকতালীয়ভাবে তখন আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কারণ কোথায় অফিস দেওয়া হবে সেটা নিয়ে একটা সমস্যা ছিল। সরকার তো জানেনি, সবসময় একটু কিচ্ছাদা সাধন করে, বলে যে অফিস টফিস দিতে পারবো না, বাজেটও এখন দেওয়া যাবে না। তখন বাংলাদেশ ব্যাংকের একটা পুরা ফ্লোর আমরা ছেড়ে দিয়েছিলাম, তাই না?
এখানে লীলা আছে, লীলার কাজ করতো। আমি বাংলাদেশ ব্যাংক থেকে অফিসার দিয়ে শুরু করি, এটা একটা যাত্রা, শুভযাত্রা সেই সময়। আর সেই সময় আমি ডিএফআইডির সাথে কথা বলে একটা মোটামুটি একটা ভালো অর্থ বরাদ্দ পাই। তো সেখান থেকে যাত্রা শুরু। তারপর থেকে এমআরএর থেমে নেই, এমআরএর কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এমআরএর কাজগুলো আপনার বিভিন্ন সংস্থাগুলো আপনার এমআর সাথে রেজিস্টার্ড। তবে আমি যেটা এখন নতুন ভবনে আসছেন মাইক্রো রেগুলেটরি অথরিটি, কিন্তু রেগুলেশনের উপর অত্যাধিক জোর দেবেন না। রেগুলেশন দরকার আছে, এটা ইউজার ফ্রেন্ডলি রেগুলেশন দরকার। এখন উপরে থেকে চাপিয়ে দিয়ে যদি আইন করি তো লোকজনের ডিফিকাল্ট হয়। আমি মনে করি এমআরএকে এখন রেগুলেটরির সাথে সাথে প্রমোশন অ্যাক্টিভিটিটা দেখতে হবে। অর্থাৎ ডিরেক্টলি হয়তো এমআরএ এসে করবে না, কারণ এমনভাবে আপনি তাদেরকে আপনার ধরেন হিসাব রক্ষণ পদ্ধতি, সেভিংসের রিটার্ন কী হবে, সার্ভিস চার্জ কত হবে, এগুলি যেন একটু সহনীয় এবং যারা এমএফআই আছে তাদের জন্য এসে হয় সহনীয়, আর সর্বোপরি যারা উপকারভোগী তাদের জন্য যেন সহনীয় হয়। সেটা সবচেয়ে বড়। টেস্ট হলো তাদের জীবনযাত্রার মান বেড়েছে গেলে, সেটা হলো সবচেয়ে বড় জিনিস। তাদের উপর যদি অযথা বোঝা না বাড়ে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমি আজকে নিজে একটা পার্ট অফ মাইক্রো ক্রেডিট এসে, এবং সেটা যখন শুরু হয়েছে আজ থেকে, এখন নতুন ভবনে আসছে, এটা বিগ অ্যাচিভমেন্ট। কিন্তু ভবনই সব না। আমি যখন যে ইউনিভার্সিটি বহু আগে গেছি, আজ থেকে কত বছর, তখন দ্য ব্রিক্স অ্যান্ড মর্টার্স বিল্ডিংস আর নট ইউনিভার্সিটিস। ইউনিভার্সিটি হলো ফ্যাকাল্টি, ইউনিভার্সিটিতে তাদের লাইব্রেরি, ইউনিভার্সিটিতে তাদের ল্যাবরেটরি, ইউনিভার্সিটিতে শিক্ষক। আমাদের দেশে বেশি আবার ব্রিক্স অ্যান্ড মর্টার্সের দিকে বেশি নজর দেই। মানে বড় বড় বিল্ডিং হবে, বড় বড় ঘর থাকবে, বড় বড় অফিস থাকবে, অর্থাৎ সেটা দিকে না গিয়ে কাজ। আরেকটা যেটা গভর্নর মহোদয় বললেন যে টেকনোলজি, আমরা টেকনোলজি ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। নলেজ বেসড এবং টেকনোলজি বেসড সেছাড়া বাংলাদেশ কিন্তু বেশি দূরে এগোতে পারবো না। অর্থাৎ এই দিকে কিন্তু সবাইকে আমাদের লক্ষ্য করতে হবে। তো সবশেষে যে ক্ষুদ্র ঋণ যে একটা ভালো দিক, অনেক সময় আমাকে যেটা ক্ষুদ্র ঋণ দিয়ে কী হবে, টাকা পয়সা দিয়ে কী হবে, আমরা কি কনসাসনেস করি, অ্যাওয়ারনেস গ্রো করি, যথেষ্ট দরকার। কিন্তু অ্যাওয়ারনেস দিয়ে তো দরিদ্র লোকের উপকার, সাথে সাথে তার একটা, আমি যেটা বলি ক্ষুদ্র একটা হলো দরজার মতো, সদর দরজা, সেটা দিয়ে আপনি প্রবেশ করবেন, সাথে সাথে গরিবের অন্যরা দরজা জানালাগুলো খুলে যাবে। অর্থাৎ ক্ষুদ্র ঋণ ইজ ওয়ান অফ দি বেস্ট এন্ট্রি পয়েন্ট। যে টাকাটা দিলে আপনি খালি গিয়ে বক্তৃতা দেবেন, এই করেন সেই করেন, কিন্তু তার হাতে কোনো অর্থ নাই। অর্থাৎ যদি অর্থ দিয়ে যদি অন্য জিনিসগুলো তাকে কনভিন্স করেন, ডেফিনেটলি অন্য জিনিসগুলো তার সাথে সাথে হিসেবে, সেটা আমরা দেখেছি ক্ষুদ্র ঋণ নিয়ে স্যানিটেশন করছে, ঘর করেছে, বিভিন্ন করেছে। অর্থাৎ এই ক্ষুদ্রের মাধ্যমে কিন্তু সার্বিকভাবে যেটা দরিদ্রের উন্নয়ন সেটা হয়। আর একটা প্রকৃষ্ট প্রমাণ হলো রেগুলেশন যদি ওভার রেগুলেটেড হয়, আমার সময় বাজেল 3-তে ঢোকাতে চেষ্টা করা হয়েছিল, মানে বাজেল নর্মস। আমি বলেছিলাম যে ভেহিমেন্টলি যে বাজেলে গেলে তো বিপদ, ব্যাংকারই তো ওগুলো কমপ্লাই করতে পারে না। আর সেইখানে যা হোক, আমি জানি না এখন কি বাজেলের ভিতরে ঢোকার চেষ্টা করছে কিনা আমি জানি না। হ্যাঁ, এটা হলে তো বিপদ হবে না, ওরা চেষ্টা করবে যে যে এমসিআর মিনিমাম ক্যাপিটাল রেশিও এটা দরকার আছে, কিন্তু অত ইসের মধ্যে গেলে কিন্তু এমএফআইয়ের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট। তবে হিসাব রক্ষণ স্ট্যান্ডার্ড এগুলো রাখতে হবে। একটা বেস্ট প্রমাণ হলো আমার সময় সিটি ব্যাংক আর ব্র্যাক সিকিউরিটাইজেশন করেছে। সিকিউরিটাইজেশন করা কিন্তু ডিফিকাল্ট কাজ। সিকিউরিটাইজ করতে হলে স্পেশাল পারপাস ভেহিকেল লাগবে, তারপর ওরা ডিউ ডিলিজেন্স করবে। কিন্তু সবচেয়ে বড় উৎকৃষ্ট প্রমাণ ছিল রিকভারি রেট ইজ মোর দেন 90%। তখন ওটা দেখেই, কারণ সিটি ব্যাংকের অথরিটিটা যখন বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে, আমাদের মেইন স্ট্রেংথ ছিল তুমি অন্যদের দেখো ঋণ নিয়ে টাকা পয়সা দেয় না, ডাইভার্ট করে 20-30% রিকভারি হয়, এটা 90% রিকভারি রেট। এর চেয়ে বড় ওদের অ্যাসেট কি? ওদের ব্যালেন্স শিট দেখার দরকার নাই, ওদের ক্যাশ ফ্লো দেখো, ওদের ক্যাপাসিটি দেখো, দ্যাট ইজ গুড এনাফ। আমি জানি ওটা চেঞ্জ হয়েছে কিনা, কারণ ব্যাংকার আবার দেখে বাড়ি গাড়ি আছে কিনা, সে বাড়ি গাড়ির অন্যের নামের বাড়ি জমানত নিয়ে লোন নেয়, সেটা আবার অন্য কথা। অর্থাৎ ক্যাশ ফ্লো এবং ক্যাপাসিটি
ভবিষ্যতে সেটা যদি দেওয়া হয় তো ডেফিনেটলি এমএফআইরাও কিন্তু একটু বেশি উপকৃত হবে, এবং এমএফআইয়ের কিন্তু এই সামর্থ্য আছে। আর আরেকটা সবচেয়ে বড় কথা বলে শেষ করি, শুধু ঋণ দিয়ে আপনার যে সেই শুধু ঋণ নিয়ে খেলে ব্যবহারকে তাকে অনেক সেলফ এমপ্লয়মেন্ট বা যেটা বলে আত্মকর্ম, সেটাতে একটু এনকারেজ করা বেটার। কোনো সময় যেন আলটিমেটলি ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট থেকে বেরিয়ে আসি যে সারা জীবন ঋণ দাও, আমাকে খালি তুমি রিয়ারি করো মায়ের মতো, মায়ের স্নেহে, সেটা না, আস্তে আস্তে তাকে ছেড়ে দিতে হবে। তো নিজে মানে তুমি নিজে সেলফ ইচ্ছা হও, যাতে তুমি আরও 10টা লোককে সাহায্য করতে পারো। তো সারা জীবন ঋণের ফাঁদে যদি থাকি, যেটা আমি অনেক সময় আরএমজিদের জন্য বলি, আর কত ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট করবে, 50 বছর তো হয়ে গেল, এখনও বলেন প্রোটেকশন দেয়, এখনও বলেন কি, এখন তো এনবিআরতে তারা ডেইলি দৌড়াদৌড়ি করে, ট্যাক্স কমিয়ে দেবেন, এটা কমবে না। আর আমি পরে বললাম যে আলটিমেটলি বাজেটই হবে না, সবই যদি কমিয়ে দেয়। মানে এখন তো একটু কম্পিটিটিভ হতে হবে, দক্ষ হতে হবে। আর সবচেয়ে না বাড়ালে কোনো কিছু, এবং ক্ষুদ্র ঋণের জন্য সবার জন্য এটা হয়েছে। আমি আজকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টার যত ব্যস্ততার মধ্যে, যেহেতু এটা এই ক্ষুদ্র ঋণের প্রতি এমআর প্রতি ওনার দরদ আছে, আমাদের সবারই আছে। এবং আমি আশা করি ভবিষ্যতে ক্ষুদ্র ঋণকে আরও স্কেল আপ করে আরও বেশি বিস্তৃত করে, আগেকার মতো ছোট্ট একটা ককুন, এটা খালি ক্ষুদ্র ঋণ নিলাম সেটা না, তার সমস্ত ক্যাপাসিটি ডেভেলপ করবেন, আরও প্রসারিত করবেন, সেটাই হবে আপনাদের সবার জন্য, আমাদেরও সবার দায়িত্ব সেটা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সালেউদ্দিন আহমেদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের হাতে সুভেনিয়া তুলে দিচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। এটি ক্ষুদ্র ঋণ গ্রাহকদের কর্মকাণ্ডের মাঝে ক্ষুদ্র ঋণের লিভিং লেজেন্ড ডক্টর মোহাম্মদ ইউনূসের হাস্যোজ্জ্বল অসাধারণ মুহূর্তের তৈলচিত্র। সম্মানিত সুধীবৃন্দ, এবার সে মাহেন্দ্রক্ষণ। এবারে ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে। সুধীবৃন্দ, মাননীয় প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগলো পুরনো জগতে ফিরে এসে। পুরনো লোকজনকে দেখে আরো ভালো লাগলো, অনেক পুরনো কথা মনে পড়লো, এমআরের জন্ম কাহিনী মনে পড়লো, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এবং সময়টাও খুব অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত সময়, যে সময় আমরা এখানে আজকে একত্র হয়েছি। কারণ অতীতে যেসব কথা বলছিলাম একদম শুরুর দিকে, অনেকটা ঠাট্টা মস্কারি মতো করেই বলছিলাম, কিন্তু সিরিয়াসলি তার পেছনে মিন করছিলাম। আমরা যখন গ্রামীণ ব্যাংক করলাম, আপত্তি উঠলো এটাকে ব্যাংক বলা যাবে কিনা, গরিব মানুষের টাকা দেওয়া এটাকে ব্যাংক হলো নাকি, একটা ব্যাংকের অপমান করছেন আপনি, এটা একটা বড় ইস্যু হয়ে গেল। তা আমি বারে বারে জিজ্ঞেস করলাম, ব্যাংক বলতে আপনারা বুঝেনটা কি, সেটা আমাকে বলেন। ওটা আর বলেন। তা বললাম যে এটাই হলো, আমরা যেটা করছি এটাই হলো প্রকৃত ব্যাংক, আপনারা যেটা করছেন এটা নিছক লোক দেখানো ব্যাংক। এটার ব্যাখ্যা চাইলো সবাই, এখানেও আমি বলছি যে এটাই আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো ব্যাংক, যেটাকে তোমরা ব্যাংক বলছো। তা আমি ব্যাখ্যা দিলাম, বললাম যে ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে একটা শব্দ থেকে, যেটা হলো অর্থ হলো ট্রাস্ট, ডিপেন্ড করা। তোমরা সেটা বানিয়েছো
ডিস্ট্রাস্টের ভিত্তিতে, অবিশ্বাসের ভিত্তিতে। কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হলে তুমি কেন জামানত চাও, যে ধরে নেব যে তুমি টাকা নিয়ে পালিয়ে যাবে, সেজন্য আগে শক্ত করে তোমাকে বেঁধে নিই, জামানত দাও, জমা করো, তারপরে তোমার হাতে টাকা দেবো এবং তোমার উপর নজর রাখবো। কাজে তোমার যে শুরু, যে শব্দ থেকে ব্যাংকিং সিস্টেমের অভ্যুত্থান হলো, সেটার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো। আমাদেরটা হলো আসল ব্যাংক, যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, কারণ এখানে কোনো জামানত নাই। এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে, তার মাঝখানে আর কিছু নাই। তো বলে যে না, এটাকে হয় নাকি এরকম বিশ্বাসের ভিত্তিতে আপনি অল্প অল্প টাকা দিতে পারবেন, বড় বড় টাকা দিতে পারবেন? আমি যে পারবো, কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। এটা একদম প্রথম দিকের কথা। এরপরে তো অনেক কিছু হয়ে গেল। বড় টাকা, কত বড় টাকা চান, সেখানেও কোনো জামানতের কোনো বিষয় নেই। এত যে পরিসংখ্যান দেখছেন, এগুলো সব জামানতবিহীন ঋণ। এটা মজার কথা হলো, ঠিক এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকায় নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন? আপনারা বিচার করুন, ব্যাংক কোনটা? কাজে যেটা প্রকৃত ব্যাংক, সেটির দিকে আমরা নজর দিই না। আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মধ্যে করে যাই। যেটা নকল ব্যাংক, সেটা নিয়ে আমরা সব ব্যস্ত, তোলপাড় করে ফেলছে সারা দুনিয়া। এই হলো পরিহাস, যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম। এটা ব্যাংকিং না, ব্যাংকিংটাও এইটা। প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। এটাই হলো মানুষের ব্যাংক। মানুষ যেখানে আসতে পারে, তার নিজের পরিচয়, তার টাকার পরিচয় না, সে আসে তার নিজের পরিচয়। সে নিঃস্ব একটা ব্যক্তি, সে বলছে আমি মুরগি পালতে পারবো, আমাকে কিছু টাকা দেন, আমি মুরগি পালবো। তার একটা বিশ্বাস, সে বিশ্বাসের উপরে ভিত্তি করে আপনি টাকাটা দিচ্ছেন, এবং তার সঙ্গে কাজের একটা কায়দা নিয়ম কানুন তৈরি করে দেন, সে সেটা অনুসরণ করে। সে বলে নাই যে আমার জমি বন্ধক দিতে হবে, আমি তো জমি নাই, শুরুতেই নাই, বন্ধক দেবো কিসে? কাজে এটা উল্লেখ করলাম এই জন্য, যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি, সেটাই কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে, এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না। কাজে এইটা হলো একটা সময়ের ব্যাপারে, আজকে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সময় হলো কথাটা বুঝিয়ে বলার জন্য। রেগুলেটরি অথরিটির সৃষ্টি হলো কেন? যখন গ্রামীণ ব্যাংক শুরু হলো, প্রত্যেক এনজিও চেষ্টা করলো, এটা এত প্রসিদ্ধ হয়ে যাচ্ছে, এত নাম করছে, যেহেতু টাকা ফেরত পাচ্ছে, টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায়, তো সবাই চেষ্টা করলো যে আমরাও কিছু করি না কেন, আমরাও তো গরিব মানুষ নিয়ে কাজ করি। প্রত্যেক এনজিও চেষ্টা করলো যে এটা করুক, ক্রমে ক্রমে প্রসার হতে আরম্ভ করলো। ক্রমাগতভাবে এর মধ্যে নানা রকমের নতুন নতুন জিনিস ঢোকাতে আরম্ভ করলো, নতুন আইডিয়া নিজেদের সুবিধার জন্য করতে আরম্ভ করলো। এটা ভবিষ্যতের জন্য খারাপ হবে এটা মনে করে যে এটার কোনো একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম, বাংলাদেশ বলছে এটা আমাদের কাজ না। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম, অর্থ মন্ত্রণালয় প্রথমে খুব গুরুত্ব দিল না, পরে বললো যে কী করতে হবে আমাদেরকে বলে। তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার, কারণ যে হারে এটা বাড়ছে, এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। এটা নিয়ে লাভ করে বারে বারে বৈঠক হলো অর্থ মন্ত্রণালয়ে। তখন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব, সে ওটা সমর্থন করলো। একটা জায়গায় প্যাচ লাগলো যে আমি রেগুলেটরি অথরিটি হবে,
কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হবে না। এটাতে আমি ঘোরতরভাবে আপত্তি দিলাম, এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হতেই পারবে না। তারা ব্যাখ্যা চাইল, রেগুলেটরি অথরিটি হতে হলে একমাত্র প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। আমি একটা কথা ব্যাখ্যা করলাম, সেটা বহুবার বহু দেশে বলেছি, এখনো বলি। সেটা হলো, দেখো আমরা যদিও এটাকে ব্যাংক বলি, গ্রামীণ ব্যাংকও ব্যাংক, অন্যান্য ব্যাংকও ব্যাংক, কিন্তু জিনিস তফাৎ, ভিন্ন জিনিস, একেবারে ভিন্ন। কীরকম ভিন্ন তা আমি উদাহরণ দিতাম, এখনও সেই উদাহরণ আবার বলবো আপনাদেরকে। আমি বললাম যে দেখেন, আমেরিকান ফুটবলও ফুটবল, ইউরোপিয়ান ফুটবলও ফুটবল, কিন্তু খেলা ভিন্ন। আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে নিয়ে আমেরিকান ফুটবল চালাতে চান, ইট উইল বি ডিজাস্টার, পাগল হয়ে যাবে সবাই। আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকে দিয়ে, সেন্ট্রাল ব্যাংকে দিয়ে ক্ষুদ্র ঋণ রেগুলেট করবেন। বাংলাদেশ ব্যাংক তো ক্ষুদ্র ঋণ জানেই না, সে তো ইউরোপিয়ান ফুটবলের রেফারি, তাকে রেগুলেটরি অথরিটির দায়িত্ব দেওয়া ঠিক হবে না। বলছে আমরা পৃথকভাবে করবো, আমরা পৃথকভাবে করলেও এটা বাংলাদেশ ব্যাংকের জিনিস হবে, এটাকে একটু ভিন্ন করতে হবে। এইটা নিয়ে বহুদিন ঝগড়া হলো, তো অবশেষে রাজি করালাম, ফখরুদ্দিন রাজি হলো যে হ্যাঁ এটাকে পৃথক করা হবে, পৃথকভাবে হবে। তখন কথা উঠলো যে একজন ডেপুটি গভর্নরকে দিয়ে এটা প্রধান হবে না। আমি বলছি না, তাহলে আবার এটাকে নিচে নামিয়ে ফেললে গভর্নরকে এটা প্রধান হতে হবে, তাহলে এটা গুরুত্ব পাবে। ডেপুটি গভর্নরকে দিলে সে গুরুত্ব পাবে না। এটা নিয়ে আবার ঝগড়া হলো, মতবিরোধ হলো, অবশেষে সেটাও রাজি হলো। তারপর এটা এখানে আমাদের অফিসে এরা করবে। আমি জানি তো এই অফিসে, বাংলাদেশ ব্যাংকের অফিসে এটা হতে পারবে না, এটা ভিন্ন পৃথক জায়গাতে হতে হবে। মানুষ যেন জানে তার রেগুলেটরি অথরিটি ওইটা। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কনফিউজ করে ফেললে বাংলাদেশ ব্যাংকের ইনফ্লুয়েন্স আসতে থাকবে, যেই করো ওই করো, এটা ঠিক হবে না। অবশেষে সেই হলো, আজকে সেটা নতুন বিল্ডিং হলো। এটি হলো আমার শেষ বক্তব্য, যে আমি খুব খুশি হলাম যে এটা পৃথকভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। যারা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে এবং সেই যে বোঝার প্রতি সম্মান করে তারা সেই নিয়মকানুনগুলো করেছে। তারা যদি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়মকানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো, তাহলে মাইক্রো ক্রেডিট সেদিনই শেষ হয়ে যেত, ওরা আর খুঁজে পাওয়া যেত না। তারা যেহেতু এটাকে সম্মান করেছে, বোঝার চেষ্টা করেছে, সেটার নিয়ম ধরে ধরে তারা অগ্রসর হয়েছে, তার জন্য আজকে এতদূর অগ্রসর হতে পেরেছে। আমি তাদেরকে বাহবা দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের যারা এখানে এসে কাজ করেছেন এবং এই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এতদূর নিয়ে এসছে, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজটা এতদূরে নিয়ে আসে। আরেকটা ফল হলো, এই সমস্যা শুধু বাংলাদেশের না, যে দেশে মাইক্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন। কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোনো ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম। তো আমি বারে বারে বলে আসছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে, বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, জাস্ট ফলো দেম, তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে। তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে, এটাকে সামাল দিতে হবে, কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে, যেটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য, একটা অধ্যায় সৃষ্টি করার জন্য। মাইক্রো ক্রেডিটের যে কন্টিনিউয়াম যেভাবে এটা চলছে, তার মধ্যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির একটা বিরাট অধ্যায়। এটা ছোটখাটো জিনিস না। কাজে এই সম্মান, এই ঐতিহাসিক গুরুত্ব আমরা তাদেরকে দেবো, অবশ্য পৃথিবী দেবে, দেশ দেবে, যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে এবং সুন্দরভাবে পালন করেছে। সেই জন্য আমরা তাদেরকে ভাবা দিচ্ছি এত সুন্দর করে পালন করে। এটা সহজ জগৎ নয়, এটা নিশ্চিত করে বলতে পারি এটা সহজ জগৎ নয়, কিন্তু তারা এই জগৎকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছে এবং করছে। ভবিষ্যতে আশা করি আরো সুন্দরভাবে এটাকে পরিচালনা করবে। অনেকগুলো বিষয় আছে, আমি মাঝে মাঝে কথাগুলো বলেছি, আজকেও আবার বলি, সুযোগ পেয়েছি, যে এখন আমরা এমন স্তরে এসেছি, মাইক্রো ক্রেডিটের যেটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে, আর নতুন চিন্তা করতে হবে। এখানে মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন, এটা এখন এনজিও। কাজে এনজিওর থেকে উত্তরণ হতে হবে।
এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আভাসিক নিয়ে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। যেখানে এখন যেটা পরিসংখ্যানে দেখছেন, তারা সদস্যদের সঞ্চয় নিতে পারে, বাইরের কারোর ডিপোজিট নিতে পারে না। এটা একটা তার সীমাবদ্ধতা। ফলে সীমাবদ্ধতার ফলে তাকে ওপরের কাছে হাত পাততে হয়, দায়বদ্ধ হতে হয়। কেন হবে? সে এত সুন্দর ব্যাংকিং করে, আরেকজনের হাতে হাত পেতে কেন করবে? সে তার মধ্যে কি অভাব আছে যেটা সমবায় ব্যাংকে ছিল, এদের কাছে নেই। সমবায় ব্যাংকে আপনারা ব্যাংক বলছেন, মাইক্রো ক্রেডিট ব্যাংকে আপনারা ব্যাংক বলবেন না, তাকে সেই অধিকার দেবেন না। কি পাস করতে হবে তাকে এটা করার জন্য? সে সব কিছু পাস করে এসছে। কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাংক আইনে করা। এরকম একটা প্রস্তাব একটি দেশকে দিতে গিয়ে বিপদেও পড়ছি আমি। সে খুব বিপদের কথা বলি। তারা বিরাট মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম করেছে, সারা দেশ জুড়ে করেছে, বিশাল দেশ। ওই মাইক্রো ক্রেডিটের মধ্যে আলাদা করে রেখে দিয়েছে। তাহলে বলছি এত সুন্দর কাজ করছে, এত বড় বড় কাজ করছে, তোমরা একে ব্যাংকিং লাইসেন্স দাও না কেন? কি অভাব তাতে? বলে যে না, এটা মাইক্রো ক্রেডিটের বাইরে ওরা পারবে না। আমি যদি দিয়ে দেখো তো একবার। তো সেটার থেকে প্রস্তাব দিলাম অন্তত 10টা টপ ব্যাংক মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, যেগুলো তোমরা ইতিমধ্যে লাইসেন্স দিয়েছো মাইক্রো ক্রেডিট অপারেট করার জন্য, এগুলো বিশাল আকারে করছে, তাদেরকে পরীক্ষামূলকভাবে লাইসেন্স দাও, ব্যাংকিং লাইসেন্স দাও। তো অবশেষে তারা শুনলো, এরকম 4টা কি 5টা ব্যাংকের দিল। বিশাল বিশাল ব্যাংক হয়ে গেল সেগুলো। এত বড় হলো, তড়িৎ গতিতে তারা দেশ জুড়ে চলতে আরম্ভ করলো। আমি তাড়াতাড়ি বললাম যে তোমরা লাইসেন্স দিয়েছো, ভালো করেছো, কিন্তু একটা কথা খেয়াল করো নাই, আমি তো মাইক্রো ক্রেডিট ব্যাংক করতে বলেছিলাম, তোমরা তো একটা কনভেনশনাল ব্যাংক বানিয়ে হলো। লাইসেন্স ফুল ব্যাংকিং লাইসেন্স দিয়ে দিয়েছিল, এটা মাইক্রো ক্রেডিট ব্যাংকিং লাইসেন্স, যে এই কাজ ছাড়া সে অন্য কাজ করতে পারবে। এখন যেই মাত্র সে ব্যাংকিং লাইসেন্স পেয়েছে, বড় বড় ইনভেস্টররা এসে হাজির হয়ে গেছে, হাজির হয়ে তাদেরকে পুরো ব্যাংক বানিয়ে গেছে এবং সারা দেশ জুড়ে এটা করতেছে। তা বললাম যে এটা ভুল হয়ে গেছে। তো সে কথাটা মনে করিয়ে দিচ্ছে এখানেও, আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেবো, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিংয়ের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। এটা কারো মনে হওয়ার জন্য না। এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই, কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না, লাভ করতে পারছে না। যেই মাত্র ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে, কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো। সেখানে লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এবং মালিক সদস্যরা, মাইক্রো ক্রেডিটের একটা বৈশিষ্ট্য, সদস্যরা মালিক হয়। কাজে যেমন গ্রামীণ ব্যাংকের মালিক হয়েছে ব্যাংকের মালিক, গ্রামীণ ব্যাংকের 90% মালিকানা হলো না, গ্রামীণ ব্যাংকের যারা ঋণ গ্রহীতা তারাই হলো তাদের মালিক, এবং তারাই বোর্ডে বসে, তারাই নিয়ন্ত্রণ করে। কাজে ওই রকম একটা কিছু যে ব্যাংকিং লাইসেন্স হবে, যেখানে তারাও পার্টিসিপেট করবে, তাদের জন্য তারা মুনাফা পাবে। কিন্তু যারা ঋণ গ্রহীতা নয়, কোয়ালিফাই করে না, সেই রকম যারা ইনভেস্টর, তারা তাদের কাছ থেকে মুনাফা নিতে পারবে না। এই একটা বিশেষ অংশ তার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় অংশ যেটা থাকতে হবে, যেটা আমরা বারে বারে জোর করছি, এই পুরো গ্রামীণ মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটার আইডিয়া যে মানুষ মাত্রেই উদ্যোক্তা। এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে,
যে সমস্ত টাকা সে যে টাকার ইনভেস্ট করতে চায় সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে, বিনিয়োগ হিসেবে আসবে। ইনভেস্টমেন্ট যেটা হয় ভেঞ্চার ক্যাপিটাল জাতীয়, ভেঞ্চার ক্যাপিটাল, এগুলোরও নমুনা আমরা সৃষ্টি করেছি, দেশে বহু আছে। এটা হলো যে যে বিনিয়োগ করছে তার কাজ হলো তাকে তার কাছ থেকে লাভ নেওয়া না, ক্রমে ক্রমে তাকে সুযোগ দেওয়া যে বিনিয়োগের যে টাকা দিয়েছে সেই টাকাটা আস্তে আস্তে শোধ করে দিলে তাহলে সে পুরোপুরি মালিকানাটা পুরো হয়েছে। প্রথম দিকে সে যদি 90% মালিকানা যে বিনিয়োগ করেছে তার হয়, তার সঙ্গে শর্ত হবে যে তুমি রোজগার করে করে আমার থেকে শেয়ারগুলো কিনে নিয়ে যাবে, আমি তোমার ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না, এটা আমার কাজ না, আমার কাজ হলো তোমাকে উঠায় উপরে ওঠানো। এরকম হাজারে হাজারে তরুণ এখন সেই কাজে আছে, তারা করছে এবং ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। সেটা এই ব্যাংকের নজরে নিয়ে আসা, এই ইনভেস্টমেন্ট। যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। তার কাছে বহু বুদ্ধি, বহু জিনিস সে করতে পারে, যেটা আগে গরিব মানুষ কেমনে টাকা শোধ দেবে, 500 টাকা লোন নিলে সে শোধ কেমনে দেবে, এটা বিরাট গবেষণার বিষয় ছিল, সমস্যার বিষয় ছিল। এখনো মনে হয় যে এই ছেলে মেয়ে তাদেরকে টাকা দিলে তারা কি সত্যি সত্যি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে, ওই সন্দেহ আবার আসছে। তো সেই সন্দেহ অতিক্রম করার জন্য আমরা বাস্তবে সেগুলো করেছি, বহু নমুনা আছে, কারণ যেতে পারে, যে কেউ যেতে পারে, কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া। কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হলো আমাদের। এই যে যারা তরুণরা আছে, মহিলা পুরুষ, ঘরে বাইরে যেখানে যেখানে আছে, তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে। কাজে আজকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এই বিল্ডিং উদ্বোধনের প্রসঙ্গে আমরা বহু কথা বলার সুযোগ পেলাম, আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং এখান থেকে আবার নতুন অধ্যায় সৃষ্টি হোক, যে এই যে পর্যন্ত আসলাম এটা বিরাট একটা অধ্যায়, কিন্তু আমরা বিরাট অধ্যায় শেষ করে আজকে নিজস্ব ভবনে আসলাম, যে কথা বারে বারে উল্লেখ করা হয়েছে। এখান থেকে আমাদের যাত্রা কোন দিকে নিয়ে যাবে সেটাও আমরা আজকে স্থির করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা, ধন্যবাদ এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি এবং মূল্যবান ভাষণ প্রদানের জন্য।